জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ধর্মকথা চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা সবাই যেমন কর্ম তেমন ফল, এই কথাটা বহুবার শুনেছি। কথাটি শুনলেই মনে হয় এটা যেন আমাদের জীবনের সাথেই জড়িয়ে আছে। কিন্তু কখনো কি আমরা সত্যি ভেবে দেখেছি এই ছোট্ট কথাটির ভেতরে কত গভীর অর্থ লুকিয়ে আছে? কিভাবে আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজ, অল্প অল্প সিদ্ধান্ত আর সাধারণ আচরণই ধীরে ধীরে আমাদের পুরো জীবনকে গড়ে তোলে। আসলে আমরা যখনই কিছু করি, ভালো বা খারাপ, বড় বা ছোট, তার প্রভাব ঠিক তখনই শেষ হয়ে যায় না। সেই কর্মের ফল হয়তো সঙ্গে সঙ্গে দেখা যায় না, কিন্তু সময়ের সাথে সাথে তা আমাদের জীবনেই ফিরে আসে। এ কারণেই বলা হয় এটি কোনো কল্পনা বা তত্ত্ব নয়, বরং এটি জীবনের একটি অটল ও চিরন্তন নিয়ম, যা সব সময় কাজ করে। এখন একটু নিজের দিকে তাকান। আপনি প্রতিদিন কী ধরনের কাজ করছেন? আপনি যেভাবে কথা বলেন, যেভাবে চিন্তা করেন, যেভাবে সিদ্ধান্ত নেন, এই সব কিছুই কি আপনাকে আপনার কাঙ্ক্ষিত জীবনের দিকে নিয়ে যাচ্ছে? আপনি যদি নিজেকে এই প্রশ্নটি সৎভাবে করেন, তাহলে বুঝতে পারবেন আপনি যে পথেই হাঁটছেন তার ফল একদিন আপনাকে পেতেই হবে। এই জায়গাতেই আসে কর্মের মূল বিষয়টি। আমাদের প্রতিটি কাজের পেছনে একটি কারণ থাকে, একটি উদ্দেশ্য থাকে, আর সেই উদ্দেশ্যের ওপরই নির্ভর করে কর্মের ফল। যদি আমরা জীবনে সুখ, শান্তি এবং সঠিক সাফল্য চাই, তাহলে আমাদের কর্মও হতে হবে সঠিক। কিন্তু প্রশ্ন হলো, সঠিক কর্ম বলতে আমরা কি বুঝি? এই প্রশ্নের উত্তরই পাওয়া যায় ভগবদ গীতার শিক্ষায়। ভগবদ গীতা পৃথিবীর অন্যতম প্রাচীন ও পবিত্র গ্রন্থ, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের গভীর সত্যগুলো সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, মানুষ তার কর্মের ফল একদিন অবশ্যই পায়, কিন্তু সেই সাথে তিনি এটাও শিখিয়েছেন, কর্ম করার সময় শুধু ফলের দিকে তাকিয়ে থাকলে সেই কর্ম কখনোই আমাদের প্রকৃত শান্তি দিতে পারে না। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী কর্ম তখনই শ্রেষ্ঠ হয় যখন তা সৎ উদ্দেশ্যে, নিষ্ঠার সাথে এবং ফলের অতিরিক্ত লোভ ছাড়াই করা হয়। কারণ ফল আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু কর্ম আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা কিভাবে কাজ করছি, কোন মনোভাব নিয়ে কাজ করছি, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, কর্মের ফল সবসময় সঙ্গে সঙ্গে আসে না। অনেক সময় ফল পেতে সময় লাগে। যেমন একজন কৃষক দিনের পর দিন মাঠে পরিশ্রম করে, কিন্তু ফসল কাটার সময় আসে অনেক পরে। ঠিক তেমনি আমাদের জীবনেও অনেক ভালো কাজ আছে, যার ফল আমরা হয়তো এখনই দেখি না, কিন্তু সেগুলো কখনোই নষ্ট হয় না। আবার এমনও হয়, আমরা অনেক পরিশ্রম করি, কিন্তু ফল আমাদের প্রত্যাশার মতো আসে না। তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু গীতার শিক্ষা আমাদের এখানেই আশ্বস্ত করে, ফল কেমন হবে তা নয়, কর্মটি সঠিক ছিল কিনা সেটাই আসল। যদি কর্ম সঠিক হয়, উদ্দেশ্য খাঁটি হয়, তাহলে সেই কর্ম আমাদের জীবনে কোনো না কোনোভাবে ইতিবাচক প্রভাব ফেলবেই। এই সব কথা জানার পর স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসে, তাহলে আমরা কিভাবে এই দর্শনকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করব? উত্তরটা খুব সহজ। আমাদের দরকার একাগ্রতা, ধৈর্য এবং সৎ মনোভাব। প্রতিটি কাজ শুরু করার আগে যদি আমাদের অন্তরে ভালো উদ্দেশ্য থাকে, যদি আমরা আন্তরিকভাবে চেষ্টা করি, তাহলে ফল দেরিতে এলেও তা অর্থপূর্ণ হবে। এই ভিডিওতে আমরা ঠিক এই বিষয়গুলোই আরও গভীরভাবে বুঝতে চেষ্টা করব। আমরা জানব কিভাবে যেমন কর্ম তেমন ফল, এই চিরন্তন সত্যকে দৈনন্দিন জীবনে কাজে লাগিয়ে নিজের জীবনকে আরও সঠিক, সুন্দর এবং অর্থময় করে তোলা যায়। তাই চলুন আজকের এই আলোচনায় একসাথে প্রবেশ করি, গীতার এই গভীর শিক্ষাগুলো বুঝি এবং নিজের জীবনকে ধীরে ধীরে আরও উন্নত করার পথে এগিয়ে যাই। একটি গল্প দিয়ে শুরু করি। এক রাজা ছিলেন, তার নাম ছিল রাজা রণবীর। রাজা রণবীর তার রাজ্যে অত্যন্ত কঠোর শাসন চালাতেন। তার শাসন ছিল দৃঢ়, কিন্তু কখনো কখনো কিছুটা অতি কঠোর। তিনি বিশ্বাস করতেন যে শাসককে শক্তিশালী হতে হবে, যাতে তার রাজ্য সুসংগঠিত থাকে এবং সমস্ত প্রজা নিয়মিতভাবে শাসিত হয়। তার সিদ্ধান্ত ছিল একেবারে নিঃসন্দেহ। কখনো কখনো তার সিদ্ধান্তে মানুষের মনে ভয়ও জমে উঠত। রাজ্যের প্রজা তার শাসন ও নীতির প্রতি কিছুটা অবিচল ছিল, কারণ তারা জানত রাজা কখনো ভুল করবেন না এবং তার আদেশ অমান্য করলে শাস্তি অবশ্যই আসবে। তবে এই কঠোরতা অনেক সময় মানুষের ভালোবাসার জায়গা থেকে দূরে সরে গিয়ে কেবল কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পরিণত হয়েছিল। রাজা রণবীরের রাজ্য ছিল অনেক সমৃদ্ধ,
যা তার কঠোর শাসনের কারণে সুফল পেত। রাজ্যের অর্থনীতি ছিল দারুণ শক্তিশালী, ব্যবসা বাণিজ্যও ছিল উন্নত এবং মানুষ কর্মব্যস্ত ছিল। রাজ্যের সমস্ত অঞ্চল ছিল নির্দিষ্ট নিয়মে পরিচালিত, যা শাসক কর্তৃক নির্ধারিত ছিল। কৃষকরা তাদের কাজ করত, কারিগররা তাদের শিল্পে মনোযোগী ছিল এবং বণিকরা ব্যবসার কাজে ব্যস্ত ছিল। সব কিছু স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু রাজ্যের শান্তিপূর্ণ অবস্থার আড়ালে কিছু মানুষের মনে এক ধরনের চাপ তৈরি হচ্ছিল। তারা অনুভব করছিল যে শাসকের প্রতি তাদের শ্রদ্ধা থাকলেও রাজা কখনোই তাদের দুঃখ কষ্টের দিকে নজর দেন না। কিন্তু একদিন রাজ্যে আছড়ে পড়ল এক দুর্ভিক্ষ। এক মৌসুমে অতিরিক্ত তাপমাত্রা, অনাবৃষ্টি এবং কুৎসিত বন্যা রাজ্যের কৃষকদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াল। মাঠের মাঠ খালি হয়ে গেল, জমিতে কোনো ফসলের ফলন হলো না। রাজ্যের মানুষ খাদ্যের জন্য অস্থির হয়ে পড়ল। একেবারে নীরবতা, তীব্র দারিদ্র্য এবং কষ্টে জীবন কাটাতে লাগল রাজ্যের অধিকাংশ মানুষ। মানুষ অনাহারে, অন্নহীন হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। সেই দুর্ভিক্ষ শুধু কৃষকদেরই নয়, রাজ্যের প্রতিটি মানুষকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। রাজা রণবীর, যিনি একসময় তার প্রজাদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতেন, এখন তার নিজের রাজ্যের দুর্দশা দেখে হতবাক। রাজ্যে সমস্ত মানুষ যখন বিপদে পড়ল, তখন রাজা প্রথমে উপলব্ধি করলেন যে তার নিজের শাসনের কিছু দিক ছিল একেবারে ভুল। তার কঠোরতা, মানুষের প্রতি সহানুভূতি বা অনুগ্রহ না থাকা, রাজ্যকে কঠোরভাবে শাসনের একমাত্র উদ্দেশ্য, এসবই একে অপরকে ক্ষতিগ্রস্ত করেছে। প্রজাদের প্রতি তার আচরণ ছিল তিক্ত এবং অপ্রীতিকর। যারা তার আদেশ অমান্য করত, তাদের শাস্তি হিসেবে তাদের পরিবারের সদস্যদেরও অকারণে শাস্তি ভোগ করতে হতো। একসময় রাজ্যের মানুষের মনে হতো যে রাজা শুধুমাত্র তার শাসন ব্যবস্থাকে কঠোর রাখার জন্য তাদের শান্তি ও সুখের ওপর বাজে আঘাত দিচ্ছে। এখন রাজ্যের দুর্ভিক্ষ এই কঠোর শাসনের ফলাফল হিসেবেই আসছে। কৃষকদের ফসল না উঠলে তারা খাদ্য উৎপাদন করতে পারবে না, আর খাদ্য না থাকলে তা রাজ্যের সকল মানুষের ক্ষুধার্ত হওয়া বাধ্যতামূলক। রাজা সারা রাজ্য জুড়ে জরুরি ব্যবস্থা গ্রহণে গিয়েছিলেন, কিন্তু তার মনেও গভীর এক অনুভূতি ছিল, এটি কি তার এই কঠোর শাসনের ফল নয়? সে বুঝতে পারল যে দমন পীড়নের মধ্যে দিয়ে রাজ্যকে শাসন করা হয়েছিল, সেটি প্রজাদের মধ্যকার সম্পর্কের দৃঢ়তা ও ভালোবাসাকে ক্ষতিগ্রস্ত করেছে। কৃষকদের এবং সাধারণ মানুষের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। শাসক ও প্রজার মধ্যে একটা বৃহৎ ব্যবধান সৃষ্টি হয়েছিল, যা সমাজের একতার জন্য ক্ষতিকর। তার পরিপূর্ণ শক্তি ও নিয়ন্ত্রণের পরিবর্তে রাজা এখন এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছিলেন, কিন্তু বুঝতে পারছিলেন যে কঠোর শাসন এবং অমানবিক শাস্তি কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। সে ভাবতে লাগল, কিভাবে আমি শাসন ব্যবস্থাটিকে শিথিল করতে পারি, কিভাবে মানুষের সাথে সহানুভূতি প্রকাশ করতে পারি। তিনি উপলব্ধি করলেন যে তার শাসনমূলক সিদ্ধান্তগুলো শুধুমাত্র শক্তির প্রদর্শন ছিল এবং তার ফলে রাজ্যের মানুষ একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিল, সম্পর্কের বন্ধন দুর্বল হয়ে পড়েছিল। রাজা রণবীর তৎকালীন পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন যে তার রাজ্যের পুনর্গঠন শুধু কঠোর শাসনের মাধ্যমে সম্ভব নয়। এই জন্য তাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে, যেখানে তিনি শুধু শাসক নন, বরং এক সহানুভূতিশীল নেতা হিসেবে তার প্রজাদের পাশে দাঁড়াতে পারবেন। একদিন রাজা রাজপ্রাসাদে একটি সভা ডাকলেন, যেখানে তিনি তার রাজ্যের সকল ন্যায়পাল, সেনাপতি, মন্ত্রী এবং সাধারণ জনগণের প্রতিনিধিদের আমন্ত্রণ জানান। এই সভায় রাজা তাদের বললেন, আজ থেকে আমরা কঠোর শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসব। আমাদের প্রত্যেকের একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ সৃষ্টি করতে হবে। আমাদের সকলের একে অপরের দুঃখ কষ্টের প্রতি সহানুভূতি দেখাতে হবে। আমি দুঃখিত, আমি বুঝতে পারলাম যে আমার কঠোর শাসনের কারণে আমরা আমাদের মানবিকতাকে ভুলে গিয়েছি, কিন্তু এখন আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার রাজ্যের সকল মানুষকে ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে শাসন করব। তিনি ঘোষণা করলেন যে রাজ্যের কৃষকদের সাহায্যের জন্য সরবরাহ করা হবে খাদ্য, আর দরিদ্র মানুষের জন্য শরণার্থী শিবির স্থাপন করা হবে। রাজ্য জুড়ে জনগণের মধ্যে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে তারা একে অপরকে সাহায্য করতে পারে এবং পুনরায় সুসংগঠিত হতে পারে। রাজা তার প্রজাদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং নিজের পূর্ববর্তী সিদ্ধান্তের ভুল স্বীকার করলেন। বছরের পর বছর কঠোর শাসনের পর রাজা রণবীরের নতুন দৃষ্টিভঙ্গি
রাজ্যকে বদলে দিল। রাজ্যের মানুষ আবার একে অপরের সাথে মেলবন্ধন গড়ে তুলল। সুখ শান্তি ফিরে আসলো। কৃষকরা আবার তাদের জমি চাষ করতে শুরু করলো। রাজ্যের অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধার হলো এবং রাজ্যটি আবার সমৃদ্ধ হলো। রাজা নিজে তার দৃষ্টিভঙ্গি ও কর্মের ফল বুঝতে পারলেন এবং তিনি বুঝতে পারলেন যে যেমন কর্ম তেমন ফল এক শক্তিশালী ও অমোঘ সত্য। তার কঠোর শাসনের ফল আজকে সবার সামনে ছিল, কিন্তু তার ক্ষমা, সহানুভূতি ও মানবিকতা তাকে আবার সফলতার দিকে নিয়ে গেল। এই গল্পটি আমাদের জীবনের অন্যতম শিক্ষা দেয় যে কর্মের ফল শুধু তাৎক্ষণিকভাবে দেখা যায় না, কিন্তু একসময় সেই ফল আমাদের সামনে এসে দাঁড়ায়। যদি আমরা কঠোর, নির্দয় এবং স্বার্থপর হয়ে কাজ করি, তাহলে তার ফলাফলও তেমন কঠিন, দুঃখজনক এবং কঠিন হয়। তবে যদি আমরা সহানুভূতি, ভালোবাসা ও ন্যায়পরায়ণতার সাথে কাজ করি, তাহলে সেই কর্মের ফল সুখ, শান্তি এবং সফলতার দিকে নিয়ে যায়। যেমন কর্ম তেমন ফল, এই গূঢ় অর্থকে আমরা জীবনে প্রতিদিন প্রয়োগ করতে পারি, যাতে আমরা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারি। ভগবদ গীতা থেকে যে মূল বার্তাটি পাওয়া যায় তা হল কর্মের গুরুত্ব, যেটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রভাব ফেলে। কর্ম আমাদের প্রত্যেকটি কার্যক্রম, চিন্তা এবং অভিপ্রায়কে চিহ্নিত করে। গীতার মতে কর্ম আমাদের স্বাভাবিক অবস্থার সাথে সম্পর্কিত। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো কিন্তু ফলাফলের আশা করো না। এটি আমাদের শেখায় যে কর্মের জন্য আমাদের দায়বদ্ধতা রয়েছে এবং কর্ম সঠিকভাবে সম্পাদন করতে হবে, ফলাফল নয়। আমাদের প্রতিদিনের কর্মকাণ্ড, বড় বা ছোট, সবই আমাদের ভবিষ্যৎকে গঠন করে। যেমন এক কৃষক প্রতিদিন ফসল ফলাতে পরিশ্রম করে, তেমনি একজন ব্যবসায়ীও তার ব্যবসার প্রতি নিষ্ঠা নিয়ে কাজ করে। একে অপরের মধ্যে পার্থক্য শুধুমাত্র কর্মের ক্ষেত্রেই, কিন্তু কর্মের গুরুত্ব সব জায়গায় সমান। যারা কর্মে পরিশ্রমী তাদের ফলাফলও তেমনি উজ্জ্বল হয়। কিন্তু কর্মের গুরুত্ব বোঝার আগে আমাদের প্রথমে বুঝতে হবে যে কোনো কাজের উদ্দেশ্য কী। এটি কি শুধুমাত্র নিজের লাভের জন্য, নাকি মানুষের জন্য কিছু উপকারী কাজ করার জন্য? শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি যে কাজ করো তা সঠিক উদ্দেশ্যে হওয়া উচিত এবং সেটি পরিশ্রমের সাথে সম্পাদন করতে হবে। কর্মের যথাযথ গুরুত্ব তখনই বোঝা যাবে যখন আমরা নিজের স্বার্থকে একপাশে রেখে বৃহত্তর উদ্দেশ্যে কাজ করতে পারব। আজকাল জীবনে একে অপরকে সাহায্য করার গুরুত্ব অনেকটাই কমে গেছে। আমরা অনেকেই শুধু নিজের উন্নতির দিকে মনোযোগ দিচ্ছি, কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী কর্মের মাধ্যমে যদি মানুষের উপকার হয়, তাহলে সেই কর্ম সত্যিকারভাবে মূল্যবান। এমনকি যদি সেই কাজের জন্য কোনো পুরস্কার না পাওয়া যায়, তবুও তা পরিশুদ্ধ এবং মহৎ হবে। ফলের অনিবার্যতা বলতে বোঝায় এই পৃথিবীতে এমন কোনো কর্ম নেই যার কোনো ফল নেই। মানুষ সচেতনভাবে বা অচেতনভাবে যা কিছু করে, তার প্রতিটি কাজের একটি প্রতিক্রিয়া অবশ্যই সৃষ্টি হয়। সেই প্রতিক্রিয়াই কখনো সুখের রূপ নেয়, আবার কখনো দুঃখের আকারে আমাদের জীবনে ফিরে আসে। আমরা অনেক সময় ভাবি কিছু কাজ হয়তো ছোট, তুচ্ছ বা গুরুত্বহীন, এর কোনো প্রভাব পড়বে না। কিন্তু বাস্তবে প্রকৃতির নিয়ম একেবারেই ভিন্ন। ছোট বীজ থেকেই যেমন বড় গাছ জন্মায়, তেমনি ছোট কর্ম ভবিষ্যতে বড় ফল নিয়ে আসে। এই কারণেই বলা হয় ফল অনিবার্য, তাই এড়ানো যায় না। বিলম্বিত হতে পারে কিন্তু নষ্ট হয় না। মানুষ প্রায়ই ফলের ব্যাপারে তাড়াহুড়ো করে। ভালো কাজ করলেই সঙ্গে সঙ্গে ভালো ফল পাওয়ার আশা করে, আবার খারাপ কাজ করেও ভাবে কিছুই তো হলো না। কিন্তু প্রকৃতি কখনো তৎক্ষণাৎ হিসেব মেলাতে বাধ্য নয়। অনেক সময় ফল আসতে দেরি হয়, কারণ সময়েই হচ্ছে সেই মাধ্যম যা কর্মের পূর্ণতা তৈরি করে। একজন ছাত্র যদি নিয়মিত পড়াশোনা করে, সে হয়তো আজই সাফল্য পাবে না, কিন্তু সময়ের সাথে তার জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়বে। একদিন সেই পরিশ্রমই তাকে সাফল্যের জায়গায় নিয়ে যাবে। ঠিক তেমনই কেউ যদি প্রতারণা, অন্যায় বা অসততার পথে চলে, হয়তো প্রথমে সে লাভবান হবে, কিন্তু একসময় সেই কাজের ফল তাকে মানসিক অশান্তি, সামাজিক অবমূল্যায়ন বা বড় ক্ষতির দিকে ঠেলে দেবে। ফলের অনিবার্যতা আমাদের জীবনে নৈতিকতার গুরুত্বও বোঝায়। যদি কর্মের কোনো ফল না থাকতো, তাহলে মানুষ ভালো মন্দের পার্থক্য করত না। কিন্তু আমরা জানি আমাদের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে গড়ে দিচ্ছে। এই উপলব্ধি মানুষকে দায়িত্বশীল করে তোলে।
একজন বাবা মা যখন সন্তানের সামনে আচরণ করেন, তিনি যদি রাগ, হিংসা বা অসততা দেখান, তাহলে সেই আচরণ একদিন সন্তানের চরিত্রে প্রতিফলিত হয়। আবার ভালোবাসা, ধৈর্য ও সততা দেখালে সেটিও সন্তানের জীবনে ফিরে আসে। অর্থাৎ ফল শুধু ব্যক্তিগত পর্যায়ে নয়, প্রজন্মের পর প্রজন্মেও বিস্তার লাভ করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ফল সবসময় আমাদের প্রত্যাশা অনুযায়ী আসে না। আমরা অনেক সময় ভাবি আমরা যেটুকু ভালো করেছি তার বিনিময়ে আরও বেশি সুখ পাওয়া উচিত ছিল। কিন্তু ফল নির্ভর করে শুধু কর্মের পরিমাণের ওপর নয়, কর্মের উদ্দেশ্য, মনোভাব এবং প্রভাবের ওপরও। কেউ যদি লোক দেখানোর জন্য ভালো কাজ করে, তার ফল সীমিত হয়। আবার কেউ নিঃস্বার্থভাবে কাজ করলে তার ফল হয় গভীর ও দীর্ঘস্থায়ী। এই জায়গায় ফলের অনিবার্যতা আমাদের আত্মসমালোচনা করতে শেখায়। আমি কি করছি এবং কেন করছি? জীবনের অনেক কষ্টকর মুহূর্তে মানুষ প্রশ্ন করে, আমি তো কারো ক্ষতি করিনি, তবু আমার সাথে কেন খারাপ হচ্ছে? এখানে মনে রাখা দরকার, ফল সবসময় বর্তমান জীবনের কর্ম থেকেই আসে এমন নয়। অনেক সময় অতীতের সিদ্ধান্ত, অভ্যাস বা অবহেলার ফলও বর্তমানকে প্রভাবিত করে। আবার সেই কষ্টও আমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা হিসেবে কাজ করে। অর্থাৎ দুঃখও সবসময় শাস্তি নয়, অনেক সময় তা সংশোধনের সুযোগ। সবশেষে বলা যায়, ফলের অনিবার্যতা আমাদের জীবনকে সচেতনভাবে গড়ার এক শক্তিশালী শিক্ষা দেয়। যদি আমরা বুঝে যাই যে প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি কাজ একদিন ফিরে আসবেই, তাহলে আমরা আরও সংযত, মানবিক ও দায়িত্বশীল হয়ে উঠি। সুখ চাইলে সুখের কর্ম বেছে নিতে হবে, শান্তি চাইলে শান্তির পথেই হাঁটতে হবে। কারণ এই পৃথিবীতে একটি অটল সত্য সব সময় কার্যকর। যে বীজ আমরা বুনি, ঠিক সেই ফলই আমাদের একদিন ঘরে তুলতে হয়। কর্মের বৈচিত্র্য বলতে বোঝায় সব মানুষ একই রকম কাজ করে না, একইভাবে কাজও করে না। কারণ প্রতিটি মানুষের স্বভাব, চরিত্র, চিন্তাভাবনা এবং উদ্দেশ্য আলাদা। এই ভিন্নতাই মানুষের কর্মকে বৈচিত্র্যময় করে তোলে। কেউ জন্মগতভাবেই শান্ত স্বভাবের, কেউ আবার সাহসী ও দৃঢ় সিদ্ধান্তপ্রবণ। কেউ মানুষের উপকার করতে ভালোবাসে, কেউ নিজের সাফল্যকেই প্রধান লক্ষ্য বানায়। এই স্বভাবগত পার্থক্য থেকেই মানুষের কর্মের ধরন তৈরি হয় এবং সেই কর্মের ফলও আলাদা হয়। একই পরিস্থিতিতে দুইজন মানুষ ভিন্নভাবে কাজ করতে পারে। ধরুন, একজন মানুষ সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে দেখে এবং ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে সমাধানের চেষ্টা করে। অন্যজন একই সমস্যাকে অভিশাপ মনে করে হতাশ হয়ে পড়ে বা রাগের বশে ভুল সিদ্ধান্ত নেয়। বাহ্যিক পরিস্থিতি একই হলেও কর্ম আলাদা, কারণ ভেতরের মানসিকতা ও চরিত্র আলাদা। এখানেই কর্মের বৈচিত্র্যের মূল ব্যাখ্যা লুকিয়ে আছে। কর্মের পেছনে উদ্দেশ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একই কাজ দুইজন মানুষ করলেও তাদের উদ্দেশ্য ভিন্ন হলে সেই কর্মের প্রকৃতি ও ফলও ভিন্ন হয়। কেউ দান করে মানুষের উপকারের জন্য, আবার কেউ দান করে শুধু প্রশংসা পাবার জন্য। বাহ্যিকভাবে কাজ এক হলেও অন্তরের উদ্দেশ্য আলাদা হওয়ায় কর্মের মূল্য ও প্রভাবও আলাদা হয়ে যায়। তাই কর্মের বৈচিত্র্য শুধু কাজের ধরনে নয়, কাজের পেছনের মানসিকতায়ও নিহিত। মানুষের চরিত্র গঠনের সাথে কর্মের গভীর সম্পর্ক রয়েছে। একজন সৎ ও ন্যায়পরায়ণ মানুষ সাধারণত এমন কাজই করে যা অন্যের ক্ষতি করে না। আবার যার চরিত্রে অহংকার, লোভ বা হিংসা বেশি, তার কর্মেও সেই বৈশিষ্ট্য প্রকাশ পায়। ধীরে ধীরে এই কর্মগুলো অভ্যাসে পরিণত হয় এবং অভ্যাস থেকেই ভবিষ্যতের পথ তৈরি হয়। তাই কর্মের বৈচিত্র্য আসলে মানুষের অন্তর্গত চরিত্রেরই প্রতিফলন। পেশাগত দিক থেকেও কর্মের বৈচিত্র্য দেখা যায়। একজন শিক্ষক, একজন কৃষক, একজন শ্রমিক, একজন শিল্পী, সবার কর্ম আলাদা, কিন্তু প্রত্যেকের কর্মই সমাজের জন্য গুরুত্বপূর্ণ। সমস্যা তখনই তৈরি হয় যখন মানুষ নিজের কাজকে ছোট মনে করে বা অন্যের কাজকে তুচ্ছ ভাবতে শেখে। কর্মের বৈচিত্র্য আমাদের শেখায় যে কাজ ছোট বড় নয়, কাজের নিষ্ঠা, সততা ও উদ্দেশ্যই আসল। এই বৈচিত্র্য আমাদের সহনশীলতা ও বোঝাপড়াও শেখায়। আমরা যখন বুঝতে পারি যে সবাই আমাদের মতো করে চিন্তা করবে না বা কাজ করবে না, তখন আমরা অন্যকে গ্রহণ করতে শিখি। এতে সমাজে সংঘাত কমে, সহযোগিতা বাড়ে। কর্মের বৈচিত্র্য তাই শুধু ব্যক্তিগত নয়, সামাজিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবশেষে বলা যায়, আমরা যেভাবে কর্ম করি তা আমাদের পরিচয় বহন করে। আমাদের স্বভাব, চরিত্র ও উদ্দেশ্য মিলেই আমাদের কর্মকে রূপ দেয়।
তাই যদি আমরা চাই আমাদের কর্ম সুন্দর হোক, তবে আমাদের ভেতরের মানুষটাকেই আগে গড়ে তুলতে হবে। কারণ কর্মের বৈচিত্র্য বদলাতে হলে প্রথমে চিন্তা ও মানসিকতার পরিবর্তন প্রয়োজন। অন্তর্দৃষ্টি হল এমন এক গভীর উপলব্ধি যা মানুষকে বাহ্যিক কাজের গণ্ডি পেরিয়ে নিজের ভেতরের জগতে তাকাতে শেখায়। প্রকৃত কর্ম কখনো শুধু বাহ্যিক সফলতার জন্য হয় না। প্রকৃত কর্ম সেই কাজ যা আমাদের অন্তরের উন্নতি ঘটায়, আমাদের মানুষ হিসাবে আরও পরিপূর্ণ করে তোলে। আমরা অনেক সময় বড় বড় কাজ করি, ব্যস্ত থাকি, সাফল্য অর্জন করি, কিন্তু ভেতরে শান্তি পাই না। এর কারণ হলো সেই কর্মগুলো আমাদের অন্তরের সাথে সংযুক্ত নয়। অন্তর্দৃষ্টিসম্পন্ন কর্ম মানে হলো আমি যা করছি তা কি আমাকে ভেতর থেকে ভালো মানুষ বানাচ্ছে? তা কি আমার ধৈর্য, সহানুভূতি, সততা ও আত্মনিয়ন্ত্রণ বাড়াচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেই কর্মই প্রকৃত কর্ম। কিন্তু যদি কোনো কাজ বাহ্যিকভাবে সফল হলেও ভিতরে অহংকার, লোভ বা অশান্তি বাড়ায়, তবে সেই কর্ম আমাদের প্রকৃত উন্নতি ঘটায় না। আজকের ব্যস্ত জীবনে মানুষ প্রায়ই নিজেকে ভুলে যায়। কাজ, দায়িত্ব, সামাজিক চাপ সব মিলিয়ে আমরা শুধু চলতে থাকি। কিন্তু অন্তর্দৃষ্টি আমাদের থামতে শেখায়, ভাবতে শেখায়। এটি আমাদের প্রশ্ন করতে শেখায়, আমি কেন এই কাজ করছি? এর মাধ্যমে আমি কি হতে চাই? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই মানুষ নিজের ভেতরের সত্যের মুখোমুখি হয়। অন্তরের উন্নতি মানে শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয় নয়, এটি নৈতিক ও মানসিক বিকাশের সাথেও যুক্ত। একজন মানুষ যদি নিয়মিত নিজের ভুল স্বীকার করতে শেখে, নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে, অন্যের দুঃখ অনুভব করতে পারে, এগুলো সবই অন্তর্দৃষ্টির ফল। এমন মানুষ হয়তো সবসময় সবচেয়ে সফল নয়, কিন্তু সে মানসিকভাবে স্থির ও শান্ত থাকে। প্রকৃত কর্ম আমাদের অহংকার ভাঙে। যখন আমরা বুঝতে পারি যে আমরা সব জানি না, সব নিয়ন্ত্রণ করতে পারি না, তখন আমরা বিনয়ী হতে শিখি। এই বিনয়ই মানুষকে শেখার যোগ্য করে তোলে। অন্তর্দৃষ্টি ছাড়া কর্ম করলে মানুষ শুধু ফলের পেছনে ছোটে, কিন্তু অন্তর্দৃষ্টি সহ কর্ম করলে মানুষ নিজেকে গড়ে তোলে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অন্তর্দৃষ্টি আমাদের ভুল কর্ম থেকে ফিরিয়ে আনে। অনেক সময় আমরা বুঝতে পারি আমরা ভুল পথে যাচ্ছি, কিন্তু অহংকার বা ভয় আমাদের থামতে দেয় না। অন্তর্দৃষ্টি সেই সাহস দেয় যেখানে মানুষ বলতে পারে, আমি ভুল করেছি, এখন আমাকে বদলাতে হবে। এই পরিবর্তনের ক্ষমতাই প্রকৃত উন্নতির মূল। সবশেষে বলা যায়, প্রকৃত কর্ম কখনো শুধু বাহ্যিক অর্জনের জন্য নয়। প্রকৃত কর্ম সেই কর্ম যা আমাদের মনকে পরিষ্কার করে, চরিত্রকে দৃঢ় করে এবং আমাদের ভেতরের মানুষটিকে আরও আলোকিত করে। যদি আমাদের কাজ আমাদের অন্তরকে উন্নত করে, তবে সেই কাজের ফল শুধু বাহ্যিক সাফল্য নয়, তা হয়ে ওঠে গভীর শান্তি ও অর্থপূর্ণ জীবন। জীবনের পথে চলতে গিয়ে প্রায় সবাই একটি প্রশ্নের মুখোমুখি হয়, আমি তো ভালো কাজ করছি, তবু আমার জীবনেই কেন এত কষ্ট? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কর্ম, সময় এবং ফলের গভীর সম্পর্কের মধ্যে। অনেক সময় আমরা সত্যিই ভালো কাজ করি, সততার সাথে চলি, অন্যের ক্ষতি করি না, তবু দুঃখ, ব্যর্থতা বা কষ্ট আমাদের জীবনে আসে। এতে অনেকের মনে হতাশা জন্মায়, কেউ কেউ ভালো কাজের পথ থেকেই সরে যেতে চায়। কিন্তু বাস্তব সত্য হলো, ভালো কর্ম সবসময় তাৎক্ষণিক সুখ এনে দেয় না, তবে দীর্ঘমেয়াদে তার ফল কখনোই খারাপ হয় না। বাধা বিপত্তি আসলে কর্মের পরীক্ষা ক্ষেত্র। ভালো কাজ করা সহজ নয়, কারণ ভালো কাজের পথে প্রায়ই চ্যালেঞ্জ আসে। একজন সৎ মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তখন সে একা হয়ে যেতে পারে। একজন পরিশ্রমী মানুষ যখন শর্টকাট নিতে রাজি হয় না, তখন সে সাময়িকভাবে পিছিয়ে পড়তে পারে। কিন্তু এই কষ্টগুলোই কর্মের গভীরতা তৈরি করে। এগুলো মানুষকে ভেতর থেকে শক্ত করে, চরিত্র গড়ে তোলে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। অনেক সময় দুঃখ আসে আমাদের ধৈর্য শেখানোর জন্য। যদি ভালো কাজের ফল সঙ্গে সঙ্গেই পাওয়া যেত, তাহলে মানুষ হয়তো কেবল লাভের জন্য ভালো কাজ করত, নৈতিকতার জন্য নয়। কিন্তু যখন ফল দেরিতে আসে, তখন মানুষকে অপেক্ষা করতে হয়, নিজেকে প্রশ্ন করতে হয়, নিজের বিশ্বাস ধরে রাখতে হয়। এই সময়টাই মানুষের আসল পরীক্ষা।
যে এই পরীক্ষায় টিকে থাকতে পারে তার কর্ম সত্যিকার অর্থেই পরিপক্ক হয়। জীবনে এমন অনেক উদাহরণ আছে যেখানে মানুষ বছরের পর বছর সৎ থেকেছে, পরিশ্রম করেছে, কিন্তু ফল পায়নি, অথচ হঠাৎ এক সময় সেই সমস্ত কষ্ট একসাথে অর্থবহ হয়ে ওঠে। তখন মানুষ বুঝতে পারে এই দুঃখগুলোই তাকে ভেতর থেকে তৈরি করেছিল। দুঃখ মানে সবসময় শাস্তি নয়, অনেক সময় দুঃখ প্রস্তুতির অংশ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব দুঃখ আমাদের নিজের কর্মের ফল নাও হতে পারে, কিন্তু আমরা দুঃখের সময় কিভাবে প্রতিক্রিয়া জানাই সেটাই নতুন কর্ম তৈরি করে। যদি আমরা দুঃখে ভেঙে পড়ি, হিংসা বা হতাশার পথে যাই, তাহলে সেই প্রতিক্রিয়ার ফলও তেমনই হবে। কিন্তু যদি আমরা দুঃখকে শিক্ষা হিসেবে গ্রহণ করি, ধৈর্য ধরি এবং ভালো পথেই থাকি, তাহলে সেই দুঃখ একদিন আমাদের শক্তিতে রূপ নেয়। দীর্ঘমেয়াদে ভালো কর্ম কখনো বৃথা যায় না। হয়তো ফল আমাদের কল্পনার মতো আসে না, হয়তো সময় লাগে, কিন্তু সেই ফল আমাদের জীবনে স্থায়ী শান্তি, সম্মান ও আত্মতৃপ্তি নিয়ে আসে। তাই বাধা বিপত্তি আসলে ভালো কর্মের বিরোধী নয়, বরং ভালো কর্মের অংশ। যারা এই সত্য বুঝতে পারে তারাই জীবনে সত্যিকার অর্থে স্থির ও দৃঢ় হতে পারে। মানুষ সামাজিক জীব। আমরা যাদের সাথে সময় কাটাই, যাদের কথা শুনি, যাদের চিন্তা অনুসরণ করি, সেগুলো ধীরে ধীরে আমাদের নিজের চিন্তা ও চরিত্রে প্রভাব ফেলে। এই কারণেই বলা হয় সৎসঙ্গ জীবনের অন্যতম শক্তিশালী নিয়ামক। ভালো ফল অর্জন করতে হলে শুধু ভালো কাজ করলেই হয় না, ভালো মানুষের সান্নিধ্য প্রয়োজন। সৎসঙ্গ মানে শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক মানুষদের সাথে থাকা নয়। সৎসঙ্গ মানে এমন মানুষের সাথে মিশা যারা নৈতিক, ইতিবাচক, দায়িত্বশীল এবং সচেতন, যারা আপনাকে উন্নত হতে অনুপ্রাণিত করে, ভুল পথে গেলে থামায় এবং সত্য কথা বলতে ভয় পায় না। তারাই সৎসঙ্গের মানুষ। এরা হয়তো সব সময় আপনার প্রশংসা করবে না, কিন্তু আপনার মঙ্গলই তাদের লক্ষ্য। খারাপ সঙ্গ মানুষকে ধীরে ধীরে বদলে দেয়, অনেক সময় টেরও পাওয়া যায় না। যেমন নেতিবাচক চিন্তাধারার মানুষের সাথে থাকলে আমরা ধীরে ধীরে অভিযোগ প্রবণ হয়ে উঠি। অসৎ মানুষের সাথে থাকলে ছোটখাটো মিথ্যা বা অনৈতিক কাজকেও স্বাভাবিক মনে হতে শুরু করে। ঠিক তেমনি ভালো মানুষের সঙ্গ আমাদের ভেতরের ভালো দিকগুলোকে জাগিয়ে তোলে। সৎসঙ্গ আমাদের শেখায় কিভাবে কঠিন সময়েও সঠিক পথে থাকা যায়। যখন আমরা দেখি কেউ নীরবে কষ্ট সহ্য করেও নৈতিকতা ছাড়েনি, তখন আমরাও সাহস পাই। যখন দেখি কেউ অহংকার ছাড়াই সফল হয়েছে, তখন বুঝতে পারি ভালো পথে চলেও এগোনো সম্ভব। এই শেখাটাই সৎসঙ্গের সবচেয়ে বড় উপকার। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, সৎসঙ্গ আমাদের আত্মসমালোচনা করতে শেখায়। ভালো মানুষদের পাশে থাকলে আমরা নিজেদের সীমাবদ্ধতা বুঝতে পারি। তারা আয়না হয়ে দাঁড়ায়, যেখানে আমরা নিজের আচরণ, কথা ও সিদ্ধান্তগুলো নতুনভাবে দেখতে পারি। এই উপলব্ধি আমাদের ভেতরের পরিবর্তনের সূচনা করে। ভালো ফল অর্জন শুধু একার পথে সম্ভব নয়। জীবনের পথে কখনো আমরা দুর্বল হই, বিভ্রান্ত হই, দিশাহারা হই। সেই সময় সৎসঙ্গই আমাদের ধরে রাখে। একজন ভালো বন্ধু, একজন ভালো শিক্ষক, একজন নীতিবান সহকর্মী, এরা সবাই আমাদের কর্মের মান উন্নত করে। সবশেষে বলা যায়, আমরা যেমন মানুষের সাথে মিশি, ধীরে ধীরে আমরা তেমনই হয়ে উঠি। তাই যদি আমরা সত্যি ভালো ফল চাই, তাহলে শুধু ভালো কাজ নয়, ভালো মানুষ বেছে নেওয়াটাও আমাদের দায়িত্ব। কারণ সৎসঙ্গ শুধু পথ দেখায় না, পথ চলাকে সহজ ও অর্থবহ করে তোলে। দয়া ও ক্ষমা, এই দুইটি গুণ মানুষের কর্মকে শুধু সুন্দরই করে না, বরং সেই কর্মের ফলকেও ইতিবাচক ও গভীর করে তোলে। কর্মের জগতে দয়া ও ক্ষমা এমন দুটি শক্তি, যা বাহ্যিকভাবে দুর্বল মনে হলেও বাস্তবে এগুলো ভেতর থেকে মানুষকে সবচেয়ে শক্তিশালী করে। যে ব্যক্তি দয়ার সাথে কাজ করে এবং ক্ষমা করতে জানে, তার কর্ম শুধু অন্যের উপকারই করে না, বরং তার নিজের মন ও চরিত্রকেও উন্নত করে।
দয়া মানে কেবল কাউকে সাহায্য করা নয়, দয়া মানে অন্যের কষ্ট অনুভব করা, তার জায়গায় নিজেকে কল্পনা করা এবং সেই উপলব্ধি থেকে কাজ করা। যখন কোনো কর্ম দয়ার ভিত্তিতে করা হয়, তখন সেই কর্মের স্বার্থ কম থাকে এবং মানবিকতা বেশি থাকে। এই ধরনের কর্মের ফল কখনোই নেতিবাচক হয় না। হয়তো সেই ফল তাৎক্ষণিকভাবে চোখে পড়ে না, কিন্তু দীর্ঘমেয়াদে তা মানুষের জীবনে শান্তি, সম্মান এবং আত্মতৃপ্তি নিয়ে আসে। ক্ষমা আরও গভীর একটি গুণ। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, বরং নিজের ভেতরের ঘৃণা, রাগ এবং প্রতিশোধের আগুনকে নিভিয়ে দেওয়া। যে মানুষ ক্ষমা করতে পারে সে আসলে নিজেকেই মুক্ত করে। রাগ ধরে রাখা মানে নিজের মনকে বিষিয়ে তোলা, আর ক্ষমা মানে সেই বিষ ধুয়ে ফেলা। কর্মে যদি ক্ষমার মনোভাব থাকে, তাহলে মানুষ ভুল থেকে শেখে, কিন্তু সম্পর্ক ভাঙে না। জীবনে আমরা সবাই কখনো না কখনো আঘাত পাই। কেউ কথা দিয়ে আঘাত করে, কেউ আচরণ দিয়ে, কেউ আবার বিশ্বাস ভেঙে দেয়। এই পরিস্থিতিতে আমরা দুইটি পথ বেছে নিতে পারি। একটি হলো প্রতিশোধ, অন্যটি হলো ক্ষমা। প্রতিশোধ হয়তো সাময়িক তৃপ্তি দেয়, কিন্তু তার ফল দীর্ঘস্থায়ী অশান্তি। আর ক্ষমা হয়তো কঠিন, কিন্তু তার ফল দীর্ঘস্থায়ী শান্তি। তাই ক্ষমার সাথে করা কর্ম শেষ পর্যন্ত আমাদেরই কল্যাণ বয়ে আনে। দয়া ও ক্ষমা কর্মের ফলকে ইতিবাচক করে আরেকটি কারণে, এগুলো আমাদের অহংকার ভাঙে। যখন আমরা কাউকে ক্ষমা করি বা দয়া দেখাই, তখন আমরা নিজের আমি ভাবটাকে একটু পিছনে সরিয়ে দিই। এই বিনয়ই মানুষকে ভেতর থেকে বড় করে তোলে। অহংকার থেকে করা কর্ম অনেক সময় বাহ্যিকভাবে সফল হলেও ভেতরের শূন্যতা তৈরি করে, কিন্তু দয়া ও ক্ষমা থেকে করা কর্ম ভেতরের শূন্যতাকে পূর্ণ করে। সমাজের দৃষ্টিকোণ থেকেও দয়া ও ক্ষমার কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সমাজ তখনই সুস্থ থাকে যখন সেখানে মানুষ একে অপরকে ভুলের সুযোগ দেয়, শুধরে নেবার সুযোগ দেয়। যেখানে শুধু শাস্তি আর প্রতিশোধ থাকে, সেখানে ভয়ের সংস্কৃতি গড়ে ওঠে। আর যেখানে দয়া ও ক্ষমা থাকে, সেখানে বিশ্বাস ও সহযোগিতা জন্ম নেয়। সবশেষে বলা যায়, কর্মে দয়া ও ক্ষমা থাকলে সেই কর্ম শুধু ভালো ফলই দেয় না, বরং সেই ফল মানুষের মন, সম্পর্ক এবং সমাজ সব কিছুকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। দয়া ও ক্ষমা কোনো দুর্বলতা নয়, এগুলো হলো সবচেয়ে শক্তিশালী কর্মের ভিত্তি। প্রত্যেক মানুষের জীবনে একটি নির্দিষ্ট দায়িত্ব থাকে, এবং সেই দায়িত্ব সঠিকভাবে পালন করাই হলো জীবনের অন্যতম প্রধান কর্ম। দায়িত্ব মানে শুধু কাজের তালিকা নয়, দায়িত্ব মানে নিজের অবস্থান, ক্ষমতা এবং প্রভাব অনুযায়ী সঠিক কাজ করা। যখন মানুষ নিজের দায়িত্ব বোঝে এবং তা নিষ্ঠার সাথে পালন করে, তখন সমাজে শৃঙ্খলা, ভারসাম্য ও শান্তি বজায় থাকে। দায়িত্ব শুরু হয় নিজের থেকেই। একজন মানুষ যদি নিজের শরীর, মন এবং চরিত্রের দায়িত্ব না নেয়, তাহলে সে অন্য কোনো দায়িত্বই ঠিকভাবে পালন করতে পারে না। নিজের স্বাস্থ্য, নিজের আচরণ, নিজের সিদ্ধান্ত, এইসবের দায়ভার প্রথমে নিজের। এই দায়িত্ব পালনে অবহেলা করলে তার ফল শুধু নিজের ওপরই নয়, আশেপাশের মানুষের ওপরও পড়ে। পরিবারের ভেতরে দায়িত্ব আরও স্পষ্টভাবে দেখা যায়। একজন বাবা মায়ের দায়িত্ব সন্তানকে শুধু খাদ্য ও আশ্রয় দেওয়া নয়, বরং তাকে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিকতা শেখানো। একজন সন্তানের দায়িত্ব হল বাবা মাকে সম্মান করা, কৃতজ্ঞ থাকা এবং নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করা। এই দায়িত্বগুলো ঠিকভাবে পালিত না হলে পরিবারে অশান্তি সৃষ্টি হয়, যার প্রভাব সমাজ পর্যন্ত বিস্তৃত হয়। পেশাগত জীবনেও দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক যদি আন্তরিকভাবে দায়িত্ব পালন করেন, তিনি শুধু পাঠ্য বই পড়ান না, তিনি ভবিষ্যৎ গড়ে দেন। একজন ডাক্তার যদি দায়িত্বহীন হন, তার অবহেলা কারো জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। একজন শ্রমিক, একজন কর্মকর্তা, একজন নেতা, সবাই যদি নিজের দায়িত্বকে হালকাভাবে নেয়, তাহলে পুরো ব্যবস্থাই দুর্বল হয়ে পড়ে। দায়িত্ব পালনের সাথে কর্মফলের গভীর সম্পর্ক রয়েছে। যে ব্যক্তি নিজের দায়িত্ব এড়িয়ে চলে, সে হয়তো সাময়িক স্বস্তি পায়, কিন্তু দীর্ঘমেয়াদে
তার জীবনে অস্থিরতা, অপরাধবোধ এবং ব্যর্থতা জমে ওঠে। আর যে ব্যক্তি দায়িত্ব নেয়, দায়িত্ব বহন করে, সে হয়তো ক্লান্ত হয়, কিন্তু ভেতরে এক ধরনের আত্মসম্মান ও স্থিরতা তৈরি হয়। এই আত্মসম্মানই ভবিষ্যতে ইতিবাচক ফল বয়ে আনে। অনেক সময় মানুষ দায়িত্বকে বোঝা মনে করে, কিন্তু আসলে দায়িত্বই মানুষকে অর্থপূর্ণ করে তোলে। দায়িত্ব ছাড়া জীবন উদ্দেশ্যহীন হয়ে পড়ে। যখন আমরা জানি যে আমাদের কাজের ওপর কেউ নির্ভর করছে, তখন আমরা আরও সচেতন হই, আরও সৎ হই। এই সচেতনতাই কর্মকে উন্নত করে। সব শেষে বলা যায়, প্রত্যেকের উচিত নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা, কারণ দায়িত্বহীন কর্ম কখনো ভালো ফল দিতে পারে না। দায়িত্বের সাথে করা কর্ম হয়তো কঠিন, কিন্তু সেই কর্মই মানুষের জীবনকে দৃঢ়, সম্মানিত এবং অর্থবহ করে তোলে। দায়িত্ব পালন মানেই নিজের কর্মকে সঠিক পথে পরিচালিত করা। কর্ম ও অধ্যাবসায় এই দুটি শব্দ একে অপরের পরিপূরক। কর্ম মানে কাজ করা, আর অধ্যাবসায় মানে সেই কাজটি ধারাবাহিকভাবে ধৈর্য ও দৃঢ়তার সাথে করে যাওয়া। অনেক মানুষ কাজ শুরু করে, কিন্তু খুব কম মানুষ সেই কাজে দীর্ঘদিন লেগে থাকতে পারে। এখানেই অধ্যাবসায়ের গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ কর্ম তখনই ফলপ্রসূ হয় যখন তার সাথে অধ্যাবসায় যুক্ত থাকে। পরিশ্রম ছাড়া কোনো ফল আসে না, এটি আমরা সবাই জানি। কিন্তু বাস্তবে আমরা অনেক সময় দ্রুত ফল পাওয়ার আশায় ধৈর্য হারিয়ে ফেলি। যখন ফল দেরিতে আসে, তখন আমরা ভাবি হয়তো এই পথ ভুল, হয়তো এই কাজ আমাদের জন্য নয়। অথচ সত্য হলো, বেশিরভাগ বড় সাফল্যের পেছনে বছরের পর বছর নীরব পরিশ্রম ও অধ্যাবসায় লুকিয়ে থাকে, যা বাইরে থেকে দেখা যায় না। অধ্যাবসায় মানে কেবল শারীরিক পরিশ্রম নয়, এটি মানসিক দৃঢ়তারও পরীক্ষা। একই কাজ বারবার করা, ব্যর্থতার পর আবার দাঁড়ানো, সমালোচনার মাঝেও নিজের লক্ষ্যে স্থির থাকা, এই সবই অধ্যাবসায়ের অংশ। একজন ছাত্র যখন বারবার চেষ্টা করেও প্রত্যাশিত ফল পায় না, তখন সে যদি অধ্যাবসায় ধরে রাখতে পারে, একদিন সেই চেষ্টাই তাকে অন্যদের থেকে এগিয়ে নিয়ে যায়। ঠিক তেমনি একজন কর্মজীবী মানুষ যদি নিজের কাজে নিষ্ঠা ও ধৈর্য বজায় রাখে, তাহলে সময়ের সাথে তার দক্ষতা ও মূল্য দুটোই বাড়ে। কর্ম ও অধ্যাবসায়ের সম্পর্ক আমাদের চরিত্র গঠনের সাথেও গভীরভাবে যুক্ত। যে মানুষ অধ্যাবসায়ী, সে সহজে হাল ছেড়ে দেয় না। তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়, কারণ সে জানে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই আত্মবিশ্বাসই ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি দেয়। অন্যদিকে যে মানুষ অল্প কষ্টেই থেমে যায়, তার কর্ম অসম্পূর্ণ থেকে যায় এবং ফলও অসম্পূর্ণ হয়। জীবনে এমন অনেক সময় আসে যখন পরিশ্রম করেও আমরা কোনো অগ্রগতি দেখতে পাই না। এই সময়টাই অধ্যাবসায়ের সবচেয়ে কঠিন পরীক্ষা। অনেকেই এই পর্যায়ে হাল ছেড়ে দেয়, কিন্তু যারা টিকে থাকে তারাই একদিন বুঝতে পারে এই নীরব সময়টাই ছিল ভিত গড়ার সময়। যেমন গাছের শিকড় মাটির নিচে শক্ত হতে সময় নেয়, তেমনি মানুষের সাফল্যের ভিত সময় ও অধ্যাবসায়ে তৈরি হয়। অধ্যাবসায় আমাদের শেখায় সময়ের মূল্য। এটি আমাদের ধৈর্যশীল করে তোলে, আত্মনিয়ন্ত্রণ শেখায় এবং ছোট ছোট উন্নতিকে গুরুত্ব দিতে শেখায়। এই গুণগুলো শুধু কর্মফলেই নয়, পুরো জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। কর্ম তখন আর বোঝা মনে হয় না, বরং জীবনের একটি অর্থপূর্ণ অংশ হয়ে ওঠে। সবশেষে বলা যায়, কর্ম শুরু করা সহজ, কিন্তু কর্ম ধরে রাখা কঠিন। এই কঠিন কাজটাই অধ্যাবসায়। যে ব্যক্তি পরিশ্রম ও অধ্যাবসায়কে একসাথে ধারণ করতে পারে, তার কর্ম কখনো বৃথা যায় না। ফল হয়তো দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন তা স্থায়ী ও গভীর হয়। ফলাফল ছাড়া কর্ম, এই ধারণাটি শুনতে সহজ মনে হলেও বাস্তবে এটি অনুসরণ করা সবচেয়ে কঠিন। মানুষ স্বভাবতই ফলের প্রত্যাশা করে। আমরা কাজ করি কারণ আমরা কিছু চাই, সাফল্য, স্বীকৃতি, অর্থ, সম্মান। কিন্তু গীতার শিক্ষা আমাদের একেবারে ভিন্ন পথে নিয়ে যায়। সেখানে বলা হয়, কর্ম করো কিন্তু ফলের আসক্তি ছাড়ো। অর্থাৎ আত্মত্যাগের সাথে কাজ করাই হলো প্রকৃত কর্ম। ফলাফল প্রত্যাশা করলে কর্মের মধ্যে চাপ তৈরি হয়। আমরা তখন কাজকে উপভোগ করতে পারি না, কারণ আমাদের মন সারাক্ষণ ফল নিয়ে চিন্তিত থাকে। যদি ফল ভালো না আসে,
আমরা হতাশ হই, যদি আসে আমরা অহংকারী হয়ে উঠি। এই দুই অবস্থাতেই মানসিক অস্থিরতা তৈরি হয়। কিন্তু যখন আমরা ফলের আশা ছাড়াই কাজ করি, তখন কর্ম নিজেই আনন্দের উৎস হয়ে ওঠে। ফলাফল ছাড়া কর্ম মানে দায়িত্বহীনতা নয়, বরং এটি আরও গভীর দায়িত্ববোধ তৈরি করে। কারণ তখন আমরা কাজটি করি তার সঠিকতার জন্য, তার নৈতিকতার জন্য, নট শুধু লাভের জন্য। একজন শিক্ষক যদি শুধু বেতন বা প্রশংসার আশায় পড়ান, তার কর্ম সীমিত হয়ে যায়। কিন্তু যদি তিনি জ্ঞান দেওয়াকেই নিজের কর্তব্য মনে করেন, তাহলে তার কর্ম বহু মানুষের জীবন আলোকিত করতে পারে। আত্মত্যাগের সাথে করা কর্ম আমাদের অহংকার ভেঙে দেয়। আমরা তখন আমি কি পেলাম এই প্রশ্ন থেকে বেরিয়ে এসে ভাবি আমি কি দিলাম। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই মানুষকে ভেতর থেকে বদলে দেয়। আত্মত্যাগ মানে নিজের স্বার্থ পুরোপুরি ত্যাগ করা নয়, বরং নিজের স্বার্থকে বৃহত্তর কল্যাণের সাথে যুক্ত করা। ফল ছাড়াই কর্ম করলে ব্যর্থতার ভয় কমে যায়, কারণ তখন ব্যর্থতা মানে নিজেকে প্রমাণে ব্যর্থ হওয়া নয়, বরং শেখার একটি ধাপ। এই মানসিক স্বাধীনতাই মানুষকে আরও সাহসী করে তোলে। সে নতুন কিছু চেষ্টা করতে ভয় পায় না, কারণ তার লক্ষ্য ফল নয়, কর্মের সততা। এই ধরনের কর্ম মানসিক শান্তি আনে। আমরা তখন অন্যের সাথে তুলনা করা বন্ধ করি, ঈর্ষা কমে যায় এবং নিজের পথেই স্থির থাকতে পারি। এই স্থিরতাই জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। সবশেষে বলা যায়, ফলাফল ছাড়া কর্ম কোনো সাধুর জন্যই শুধু নয়, এটি সাধারণ মানুষের জীবনেও প্রযোজ্য। যদি আমরা প্রতিদিন নিজের কাজটি সৎভাবে, নিষ্ঠার সাথে এবং আত্মত্যাগের মানসিকতায় করি, তাহলে ফল আপনাতেই আসবে। আর সেই ফল হবে এমন যা শুধু বাহ্যিক সাফল্য নয়, ভিতরের শান্তিও এনে দেবে। চলুন আমরা বাস্তব জীবনে প্রয়োগ কিভাবে করব তা দেখি। আমরা যদি প্রতিদিন আমাদের কর্মে সততা, ভালোবাসা ও পরিশ্রম দিয়ে কাজ করি, তাহলে তার ফল আমাদের জীবনে সত্যি সুদূর প্রসারী হবে। এই কথাটি শুধু একটি অনুপ্রেরণামূলক বাক্য নয়, বরং এটি জীবনের এক গভীর বাস্তব সত্য। আমাদের দৈনন্দিন জীবন মূলত অসংখ্য ছোট ছোট কর্মের সমষ্টি। আমরা কিভাবে কথা বলি, কিভাবে সিদ্ধান্ত নিই, কিভাবে কাজ করি, এই সব কিছুই ধীরে ধীরে আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে। বাস্তব জীবনে কর্মফলের নিয়ম খুব নীরবে কাজ করে, কিন্তু তার প্রভাব অত্যন্ত শক্তিশালী। প্রথমে সততার কথা বলা যাক। সততা এমন একটি গুণ যা হয়তো তাৎক্ষণিকভাবে লাভ এনে দেয় না, কিন্তু দীর্ঘমেয়াদে এটি মানুষের জীবনে বিশ্বাস, সম্মান এবং মানসিক শান্তি তৈরি করে। একজন মানুষ যদি তার কাজে সৎ থাকে, মিথ্যা বা প্রতারণার আশ্রয় না নেয়, তাহলে হয়তো সে কিছু সুযোগ হারাতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ তার উপর ভরসা করতে শেখে। এই বিশ্বাসই একদিন বড় সুযোগের দরজা খুলে দেয়। বাস্তব জীবনে আমরা দেখি, যাদের উপর মানুষ বিশ্বাস করতে পারে তারাই দীর্ঘদিন টিকে থাকে, চাকরিতে, ব্যবসায়, সম্পর্কেও। ভালোবাসা কর্মকে মানবিক করে তোলে। ভালোবাসা মানে শুধু আবেগ নয়, বরং দায়িত্ব, সহানুভূতি এবং আন্তরিকতা। যখন আমরা ভালোবাসা নিয়ে কাজ করি, তখন সেই কাজের মান স্বাভাবিকভাবেই বেড়ে যায়। একজন শিক্ষক যদি ভালোবাসা নিয়ে পড়ান, তার ছাত্ররা শুধু পাঠ্য বই শেখে না, তারা অনুপ্রাণিত হয়। একজন ডাক্তার যদি ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে রোগী দেখেন, রোগী শুধু চিকিৎসাই পায় না, মানসিক শক্তিও পায়। এই ভালোবাসা থেকেই জন্ম নেয় গভীর ও স্থায়ী ফল। পরিশ্রম হলো সেই ভিত্তি যার উপর সব কর্মফল দাঁড়িয়ে থাকে। শুধু ইচ্ছা বা ভালো মনোভাব যথেষ্ট নয়, তাকে বাস্তবে রূপ দিতে হলে পরিশ্রম প্রয়োজন। পরিশ্রম মানে শুধু বেশি কাজ করা নয়, বরং নিয়মিত, মনোযোগী এবং দায়বদ্ধভাবে কাজ করা। বাস্তব জীবনে যারা সফল, তারা সবাই কোনো না কোনো পর্যায়ে কঠোর পরিশ্রম করেছে। অনেক সময় সেই পরিশ্রম চোখে পড়ে না, কারণ তা নীরবে হয়, দিনের পর দিন, বছরের পর বছর। এই তিনটি গুণ, সততা, ভালোবাসা ও পরিশ্রম, একসাথে কাজ করলে তার ফল সত্যি সুদূর প্রসারী হয়। সুদূর প্রসারী মানে শুধু আজকের লাভ নয়, বরং ভবিষ্যতের স্থায়িত্ব। এমন ফল যা জীবনের একাধিক ক্ষেত্রে প্রভাব ফেলে: কর্মজীবন, সম্পর্ক, মানসিক শান্তি, আত্মসম্মান। এবার ছাত্রের উদাহরণটি বাস্তবভাবে দেখা যাক। যেমন ধরুন, একজন ছাত্র যদি একাগ্রভাবে পড়াশোনা করে, তাহলে সে একদিন ভালো ফলাফল পাবে।
এই উদাহরণটি খুব সাধারণ মনে হলেও এর ভেতরে গভীর সত্য লুকিয়ে আছে। একজন ছাত্র যখন নিয়মিত পড়াশোনা করে, সে হয়তো প্রতিদিন ফল দেখতে পায় না। কখনো পরীক্ষায় নম্বর কম আসতে পারে, কখনো সে নিজের অগ্রগতি নিয়ে সন্দিহান হতে পারে। কিন্তু একাগ্রতা মানে হলো এই সব হতাশা সত্ত্বেও নিজের পথে লেগে থাকা। একাগ্রভাবে পড়াশোনা করা মানে শুধু বইয়ের সামনে বসে থাকা নয়, এর মানে হলো মনোযোগ দিয়ে শেখা, ভুল বুঝলে ঠিক করার চেষ্টা করা, নিজের সীমাবদ্ধতা স্বীকার করা এবং উন্নতির চেষ্টা চালিয়ে যাওয়া। এই প্রক্রিয়ায় ছাত্র শুধু পরীক্ষার জন্য প্রস্তুত হয় না, বরং সে ধৈর্য, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ শেখে। এই গুণগুলোই পরবর্তীতে জীবনের বড় পরীক্ষাগুলোতে তাকে সাহায্য করে। অনেক সময় আমরা দেখি যারা খুব মেধাবী তারা নিয়মিত পরিশ্রম না করায় পিছিয়ে পড়ে, আবার যারা হয়তো গড়পড়তা মেধার কিন্তু অধ্যাবসায়ী ও একাগ্র তারা ধীরে ধীরে এগিয়ে যায়। এটিই বাস্তব জীবনের এক বড় শিক্ষা। ফল সবসময় তাৎক্ষণিক আসে না, কিন্তু নিয়মিত কর্ম কখনো বৃথা যায় না। এই নীতিটি শুধু ছাত্র জীবনে নয়, কর্মজীবনেও সমানভাবে প্রযোজ্য। একজন কর্মচারী যদি তার কাজ আন্তরিকভাবে করে, সময় মতো দায়িত্ব পালন করে, ছোট কাজকেও গুরুত্ব দেয়, তাহলে হয়তো সে সঙ্গে সঙ্গে পদোন্নতি পাবে না, কিন্তু সময়ের সাথে সাথে তার উপর নির্ভরযোগ্যতার একটি ছাপ তৈরি হয়। একদিন সেই বিশ্বাসই তাকে বড় দায়িত্বের জায়গায় নিয়ে যায়। ব্যবসা ক্ষেত্রেও একই নিয়ম কাজ করে। একজন ব্যবসায়ী যদি স্বল্পমেয়াদী লাভের জন্য অসততার পথ বেছে নেয়, সে হয়তো দ্রুত কিছু টাকা উপার্জন করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তার সুনাম নষ্ট হয়, ক্রেতার আস্থা হারায়। অন্যদিকে যে ব্যবসায়ী সততা ও মান বজায় রাখে, তার ব্যবসা ধীরে বাড়ে কিন্তু স্থায়ী হয়। এই স্থায়িত্বই আসল সুদূরপ্রসারী ফল। পারিবারিক জীবনেও কর্মফলের বাস্তব প্রয়োগ দেখা যায়। বাবা মা যদি সন্তানের সাথে ধৈর্য ও ভালোবাসা নিয়ে আচরণ করেন, সন্তানের ভুলে শুধু শাস্তি না দিয়ে বোঝানোর চেষ্টা করেন, তাহলে সেই সন্তান ধীরে ধীরে দায়িত্বশীল মানুষ হয়ে ওঠে। এই ফল হয়তো সঙ্গে সঙ্গে দেখা যায় না, কিন্তু ভবিষ্যতে সেই সন্তানই পরিবারের শক্ত ভিত্তি হয়ে দাঁড়ায়। সবশেষে বলা যায়, বাস্তব জীবনে কর্মফলের নিয়ম কোনো গল্প বা দর্শনের কথা নয়, এটি প্রতিদিনের বাস্তবতা। আমরা যা বুনি ধীরে ধীরে তাই কাটতে শুরু করি। সততা আমাদের বিশ্বাসযোগ্য করে তোলে, ভালোবাসা আমাদের মানবিক করে তোলে, আর পরিশ্রম আমাদের সক্ষম করে তোলে। এই তিনটি গুণ একসাথে থাকলে আমাদের কর্ম শুধু বর্তমান নয়, ভবিষ্যতকেও আলোকিত করে। তাই যদি আমরা সত্যিই একটি অর্থপূর্ণ, স্থিতিশীল ও শান্ত জীবন চাই, তাহলে আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজেই এই নীতিগুলি প্রয়োগ করতে হবে। কারণ জীবন কোনো একদিনের বড় সিদ্ধান্তে বদলায় না, জীবন বদলায় প্রতিদিনের নীরব কর্মের মাধ্যমে। এখন প্রশ্নটা আপনার কাছে, আপনি আপনার জীবনে কর্মের শক্তি কিভাবে কাজে লাগাতে চান? এই ভিডিওতে আমরা যে কথাগুলো বললাম, সেগুলো শুধু শোনার বা ভালো লাগার জন্য নয়, এগুলো আপনার প্রতিদিনের জীবনের সাথে সরাসরি যুক্ত। আপনার ছোট ছোট সিদ্ধান্ত, আপনার দৈনন্দিন আচরণ, আপনার কাজের প্রতি মনোভাব, সবকিছু মিলিয়েই আপনার ভবিষ্যৎ তৈরি হচ্ছে। তাই এই মুহূর্তে একবার থামুন, নিজের দিকে তাকান এবং নিজেকে প্রশ্ন করুন, আমি কি সচেতনভাবে আমার কর্ম বেছে নিচ্ছি? আপনি যদি একজন ছাত্র হন, তাহলে ভাবুন আজ থেকে আপনি কিভাবে আরও একাগ্র হতে পারেন। পড়াশোনাকে কি শুধু পরীক্ষার জন্য না দেখে নিজের গড়ে ওঠার অংশ হিসেবে নিতে পারেন? যদি আপনি একজন কর্মজীবী মানুষ হন, তাহলে ভাবুন আপনি কি আপনার কাজটা শুধু দায়িত্ব হিসেবে করছেন, নাকি আন্তরিকতা ও সততার সাথে করছেন? আর যদি আপনি কোনো ব্যবসা বা উদ্যোগের সাথে যুক্ত থাকেন, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি স্বল্পমেয়াদী লাভের পিছনে ছুটছেন, নাকি দীর্ঘমেয়াদে বিশ্বাস ও মূল্য তৈরি করতে চাইছেন? এই ভিডিওর সবচেয়ে বড় উদ্দেশ্য একটাই, আপনাকে ভাবাতে শেখানো। কারণ পরিবর্তন কখনো বাইরে থেকে আসে না, পরিবর্তন শুরু হয় ভেতর থেকে। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন যে আপনি আপনার কর্মে আরও সচেতন হবেন, আরও সৎ হবেন, আরও মানবিক হবেন, তাহলেই এই ভিডিওর সার্থকতা। এখন আপনার দায়িত্ব আমাদের সাথে আপনার ভাবনাটা শেয়ার করা। আপনার জীবনে কর্মের শক্তি কিভাবে কাজে লাগাতে পারবেন বলে আপনি মনে করেন? আপনি কি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা পেয়েছেন যেখানে ভালো কর্মের ফল দেরিতে হলেও ভালো হয়েছে? অথবা এমন কোনো সময় যখন ভুল কর্মের ফল আপনাকে শিক্ষা দিয়েছে? এই গল্পগুলো শুধু আপনার একার নয়, আপনার অভিজ্ঞতা অন্য কারো জীবনের জন্য অনুপ্রেরণা হতে পারে। তাই নিচে কমেন্টে আপনার চিন্তা, অনুভূতি বা গল্প শেয়ার করুন। আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং সেখান থেকেই ভবিষ্যতের অনেক ভিডিওর অনুপ্রেরণা পাই।
আর যদি এই ভিডিওটি আপনাকে একটু হলেও ভাবতে বাধ্য করে থাকে, যদি মনে হয় হ্যাঁ এই কথাগুলো আমার জীবনের সাথে মিলে যায়, তাহলে এই ভিডিওটিকে একটি লাইক দিন। এটি আমাদের জন্য শুধু একটি ক্লিক নয়, বরং একটি বার্তা আপনি এই ধরনের সচেতন অর্থবহ কন্টেন্ট চান। এছাড়াও যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের জন্য একটি অনুরোধ। আমরা এখানে এমন কন্টেন্টই তৈরি করি যা শুধু সময় কাটানোর জন্য নয়, বরং জীবনের দিক নির্দেশনা দেওয়ার জন্যে। কর্ম, চিন্তা, আত্ম উন্নয়ন, জীবন দর্শন এই বিষয়গুলো নিয়ে নিয়মিত ভিডিও পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আমাদের নতুন কোনো ভিডিও মিস করবেন না। সবশেষে একটি কথা মনে করিয়ে দিতে চাই, আপনার জীবন আপনি প্রতিদিন যে কর্মগুলো করছেন সেগুলোরই প্রতিফলন। আজ আপনি যেভাবে ভাবছেন, যেভাবে কাজ করছেন, ভবিষ্যৎ ঠিক সেভাবেই গড়ে উঠছে। তাই আজ থেকেই সচেতন হন, দায়িত্ব নিন এবং নিজের কর্মের শক্তিকে সঠিক পথে ব্যবহার করুন। আমরা অপেক্ষা করছি আপনার মন্তব্যের জন্যে। আপনার চিন্তাই হতে পারে কারো পরিবর্তনের শুরু। তাহলে আজকের এই আলোচনার শেষে এসে একবার শান্তভাবে এই কথাটাই মনে রাখুন, যেমন কর্ম তেমন ফল। এটি কোনো শুধু প্রবাদ নয়, এটি জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য নিয়ম। আপনি প্রতিদিন যেভাবে ভাবছেন, যেভাবে কাজ করছেন, যেভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, ঠিক সেভাবেই ধীরে ধীরে আপনার জীবন একটি নির্দিষ্ট দিকে এগিয়ে যাচ্ছে। বড় কোনো ঘটনা নয়, বরং ছোট ছোট কর্মই একদিন বড় ফল তৈরি করে। আপনার কাজের প্রতি দায়িত্বশীলতা আপনাকে অন্যদের থেকে আলাদা করে। দায়িত্বশীলতা মানে নিখুঁত হওয়া নয়, বরং নিজের ভুল স্বীকার করা, শেখা এবং আরও ভালো করার চেষ্টা চালিয়ে যাওয়া। আর সঠিক মনোভাব মানে হলো কাজকে বোঝা না ভেবে নিজের উন্নতির সুযোগ হিসাবে দেখা। আপনি যদি এই দুটি জিনিস ধরে রাখতে পারেন, তাহলে সাফল্য শুধু একটি লক্ষ্য নয়, বরং একটি স্বাভাবিক পরিণতি হয়ে উঠবে। মনে রাখবেন, সাফল্য মানে শুধু টাকা, পদ বা পরিচিতি নয়। প্রকৃত সাফল্য হলো রাতে শান্তিতে ঘুমোতে পারা, নিজের আয়নায় তাকিয়ে নিজেকে সম্মান করতে পারা এবং জানাটা যে আপনি আপনার সাধ্যমতো সঠিক কাজটাই করেছেন। এই শান্তি ও আত্মতৃপ্তিই হলো ভালো কর্মের সবচেয়ে বড় ফল। জীবনের পথে আপনি হয়তো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। কখনো ফল দেরিতে আসবে, কখনো মানুষ আপনার প্রচেষ্টা বুঝবে না। কিন্তু যদি আপনার কর্ম সৎ হয়, মনোভাব পরিষ্কার হয় এবং চেষ্টা অব্যাহত থাকে, তাহলে একদিন না একদিন ফল আসবেই। কারণ প্রকৃতির নিয়ম কখনো ভুল করে না। আজ এখানেই শেষ করছি এই কথাটুকু মনে করিয়ে দিয়ে, আপনার ভবিষ্যৎ কোনো ভাগ্যের ওপর নির্ভর করে না, তা নির্ভর করে আজকের আপনার কর্মের ওপর। তাই সচেতন থাকুন, মানবিক থাকুন এবং নিজের কাজটাকে সম্মানের সাথে করুন। আবার দেখা হবে নতুন কোনো ভাবনার ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সৎ থাকুন আর মনে রাখুন, যেমন কর্ম তেমন ফল। জয় শ্রীকৃষ্ণ।